প্রত্যেকটা রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলে পড়ে আসলে মাঝখান থেকে আমরা মেয়েরাই হারিয়ে যাচ্ছি। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এটার একটা প্রতিফলন আর কি। তারা যখন শোষিত হয়েছে, সেই শোষিত হওয়ার সময়টা থেকে উত্তরিত হয়ে তারা এখন শোষকের পর্যায়ে এসে বসেছে। শোষকের চেয়ারে যখন এসে বসেছে তখন তাদের চরিত্র সেই রকমই হবে, সেটা হওয়াটাই স্বাভাবিক। এটা আমাদের বাংলা জাতির চিরায়ত চরিত্র। এখান থেকে আমরা কাউকে মানে বের করে আনতে পারতেছি না, এটা আমাদের জাতিগত একটা ব্যর্থতা। আমার যিনি উপস্থাপক ছিলেন সেই উপস্থাপক বলে গেলেন যে মেয়েরা আসলে তাদের অধিকার আদায়ের সরব। না ভাই, আমরা এখন আর সরব থাকতে পারতেছি না। সরব থাকলে আজকের এই অনুষ্ঠানে, আজকের প্রোগ্রামে আপনারা ছেলেদের চেয়ে মেয়েদের উপস্থিতিটাই বেশি দেখতেন। মেয়েদের উপস্থিতি আসলে বেশি হচ্ছে না, এবং দেখা যাচ্ছে যে আমরা পথে যে সকল নারী সহযোদ্ধা ছিল তাদেরকে আস্তে আস্তে হারিয়ে ফেলছি এই সাইবার বুলিংয়ের কারণে, এই ট্যাগিংয়ের কারণে। এর পেছনে আমি বলবো যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরে যারা সরকারে ছিল, আমাদের ভাই ব্রাদাররা, নাহিদ ভাই, আসিফ ভাই, মাহফুজ ভাই, তারাও অনেকাংশে দেয়। দেখা গেছে যে মেয়েদেরকে সাইবার বুলিং করা হলে সেই সাইবার বুলিংয়ের বিরুদ্ধে যাতে একটা স্ট্রিক্ট আইন থাকে, বা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী কোনো মেয়ে এইভাবে নোংরাভাবে তাকে যদি কোনো দল আক্রমণ করে, বা কোনো বট বাহিনী যদি তাকে আক্রমণ করে, সে যদি সাইবার বুলিংয়ের শিকার হয়, কোনো মিডিয়া যদি তাকে মিসলিডিং একটা ইনফরমেশন দ্বারা ফ্রেমিং করে, সেই মেয়েটার একটা নিরাপত্তা পাওয়ার কথা ছিল। সেই মেয়েটার নিরাপত্তার জন্য একটা আইন করার কথা ছিল। সেই আইন আমাদের ভাই ব্রাদাররা করে যায় না, সেই আইনের বাস্তবায়ন আমাদের ভাই ব্রাদাররা করে যেতে পারে নাই, যে কারণে এখনো পর্যন্ত আমাদেরকে এই জিনিসটার মধ্য দিয়ে যেতে হচ্ছে, এবং এই অপারেশনের মধ্য দিয়ে পিষে যেতে যেতে আমরা আসলে আমাদের অনেক মেয়েদেরকে হারিয়ে ফেলছি। এখন আসি যে জুলাই কন্যাদের করণীয় কি, জুলাই গণ অভ্যুত্থানে যে সনদ এবং গণভোটের রায়টা যে বাস্তবায়ন হচ্ছে না। আমাদের করণীয় অনেক কিছুই আছে, আমরা কথা বলতে পারি, আমরা আমাদের ভয়েসটা আবার রেজ করতে পারি, কিন্তু আমি একটা কথার সাথে আসলে একমত নই। মানে সবাই একটা স্লোগান দেয় না যে রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব। মেয়েরা অলরেডি রাজপথে রক্ত দিয়েছে, মেয়েরা অলরেডি তাদের রাজপথে তাদের লড়াই সংগ্রাম করেছে, তাদের ঘাম ঝরিয়েছে, তাদের মূল্যবান সময় দিয়েছে। আমি একজন স্টুডেন্ট, আমার লাইফ থেকে অনেকটা সময় চলে গিয়েছে এই রাজপথে লড়াই সংগ্রাম করতে করতে। আমি চাইবো না বারবার রাজপথে আমার অধিকারের জন্য লড়াই করতে। মানে আমার একটা অধিকারের জন্য রাজপথে যদি আমার 3 থেকে 4 বার নামতে হয়, তাহলে আমার জীবনের আর অন্য কাজগুলো আমি করব কখন? আমাদের করণীয় অনেক কিছুই আছে। অনেকে বলতে পারবে যে মেয়েরা এখন সরকার যে জুলাই সনদ বাস্তবায়ন করতে গড়িমসি করছে, মেয়েরা আসলে রাস্তায় নেমে আন্দোলন করতে পারে। আমার মনে হয় না যে রাস্তায় নেমে আন্দোলন করার মতো সেই এনার্জি বা সেই শক্তি এবং সে লোকবল আর আছে। মেয়েরা আসলে ওই পরিমাণে এখন আর নাই, বা মেয়েরা আসলে রাজপথে নামতে অতটা ইন্টারেস্টেড না। ওই যে বললাম, আপনারা ট্যাগিং করছেন, আপনারা ফ্রেমিং করছেন, আপনারা একটা বাজে অ্যাঙ্গেল থেকে একটা রিল নিয়ে ছেড়ে দিচ্ছেন, আপনার ভিউ ব্যবসা হচ্ছে। একদল আরেক দলের মেয়েদেরকে নিয়ে স্লাট শেমিং করে তারা মজা নিচ্ছে, তাদের রাজনীতিটা উপরের দিকে উঠে যাচ্ছে। কিন্তু যে মেয়েরা রাজনীতিতে আসছে, সে যে দলের মেয়ে হোক না কেন, আমি বলবো প্রত্যেকটা দলের মেয়ে, প্রত্যেকটা রাজনৈতিক দলের মেয়েরা আসলে এখানে নোংরাভাবে ফ্রেমিংয়ের শিকার হওয়ার কারণে তারা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করছে না। কেন করছে না? আমরা তো গণভোট দিয়েছি, আমরা গণভোটের জন্য কাজও করেছি। আমরা দেখেছি যে শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের মেয়েরা না, অরাজনৈতিক যারা আছে তারাও কাজ করেছে। একজন আরেকজনকে, আমার গ্রামগঞ্জে আমি দেখেছি আমার মা খালা চাচিদেরকে, তারা একজন আরেকজনের সাথে গিয়ে গণভোটের কথাটা বলছে যে আপনারা ভোট দিতে ভোট যাকেই দেন না কেন, আপনারা গণভোটে হ্যাঁ দেন। একজন আরেকজনের সাথে উঠান বৈঠকে, বা একজনের সাথে সন্ধ্যাবেলায় যখন একজন আরেকজনের বাসায় আসা যাওয়া করে, তখন তারা এই কথাগুলো বলছে। এই যে একজন আরেকজন, সকালবেলা দেখেছি যে আমার মা চাচিরা দল বেঁধে গিয়ে হচ্ছে ভোট কেন্দ্রে গণভোটে হ্যাঁ ভোট দিয়ে এসেছে। ওই গণভোটটা, আমি যে গণভোটে হ্যাঁ দিলাম, সেই গণভোটটা এখনো পর্যন্ত সরকার বাস্তবায়ন করছে না। এর কারণে আবারও আমাকে রাজপথে কেন নামতে হবে? কয়বার আমরা রাজপথে নামবো? আর রাজপথে নামার জন্য সেই লোকবল সেই পরিমাণে যেই স্ট্রংনেসটা থাকা দরকার। একটা মেয়েকে কতবার স্লাট শেমিং করা যায়? আপনারা 100 বার স্লাট শেমিং করতে পারেন, কিন্তু সেই 100 বার স্লাট শেমিং নেওয়ার ক্ষমতাটা আসলে আমার নাই। গণভোট নিয়ে যদি কথা বলি, দেখা যাবে যে আমাকে যে সরকার গণভোট বাস্তবায়ন করছে না, এই ক্ষেত্রে আমাকে একটা ট্যাগিং দিয়ে দেওয়া হবে, আমি ছাত্র সংস্থার, বা আমি শিবিরের, বা আমি অমুক দলের, আমি তমুক দলের। এই যে আমার অধিকার নিয়ে আমি কথাটা বলতে পারছি না, অধিকার নিয়ে কথা বলার যদি কোনো জায়গা না থাকে, আমি অধিকারের লড়াইটা তাহলে করবো কিভাবে? সরকার গণভোটের গণরায়টা বাস্তবায়ন করছে না, এটা কমপ্লিটলি সরকারের ব্যর্থতা। এবং আমি বলবো আমাদের বিরোধী দলে যারা আছে তারাও সঠিকভাবে এই জিনিসগুলো উত্থাপন করে সরকারের কাছ থেকে আদায় করে আনতে পারছে না। কুসুম যে বিরোধিতার কথা আমরা শুনি, সেই সংসদে জাস্ট সংসদীয় বিতর্কের মাধ্যমে কুসুম বিরোধিতাটা আমরা দেখছি। তো সংসদীয় বিতর্ক যদি ওরকমভাবে স্ট্রংলি করা হয়, বিরোধী দল যদি তৎপর হয়, এবং সরকার দল আসলে বলবো যে আমাদের আগের যে বক্তারা আছেন তারা অলরেডি বলে গেছেন, সরকার দল আসলে এই জুলাইয়ের রক্ত মারিয়ে, জুলাই শহীদদের রক্ত মারিয়ে, জুলাই গণ অভ্যুত্থানে যে মেয়েরা রক্ত দিয়েছে, সেই নারী শহীদদের রক্ত মারিয়ে এখানে এসে বসেছে। জুলাই গণ অভ্যুত্থানের উপরে তৈরি হওয়া জুলাই সনদ এখন তারা বাস্তবায়ন করতে চাচ্ছে না। এটা অবশ্যই যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এটার একটা প্রতিফলন আর কি। তাদের যখন সময় ছিল, তারা যখন শোষিত হয়েছে, সেই শোষিত হওয়ার সময়টা
থেকে উত্তরিত হয়ে তারা এখন শোষকের পর্যায়ে এসে বসেছে। শোষকের চেয়ারে যখন এসে বসেছে তখন তাদের চরিত্র সেই রকমই হবে, সেটা হওয়াটাই স্বাভাবিক। এটা আমাদের বাংলা জাতির চিরায়ত চরিত্র। এখান থেকে আমরা কাউকে মানে বের করে আনতে পারতেছি না, এটা আমাদের জাতিগত একটা ব্যর্থতা। সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করছে না, এটা কমপ্লিটলি সরকারের ফেলোর। এবং এই গণভোটের গণরায়টা যদি বাস্তবায়িত করতে সরকার আরও বেশি প্রলম্বিত করে এবং আরও বেশি এটাকে দীর্ঘায়িত করে, এটা নিয়ে আরও অনেক নাট্যমঞ্চ বানায়, আরও অনেক নাটক বানায়, আরও নানা ধরনের সংবিধান এই জিনিসগুলোর, এই আইনের ফাঁকফোকর, এটা সেটা, এই জিনিসগুলো যদি তারা দেখাতে থাকে, এটা যেমন নারীদের উপরে এটার খারাপ প্রভাব আসবে, পুরো জাতির উপরে খারাপ প্রভাব আসবে। এবং সরকার যে গণভোটের রক্ত মারিয়ে, যে জুলাই গণ অভ্যুত্থানের রক্ত মারিয়ে গণভোটের মাধ্যমে এবং যে নির্বাচনের মাধ্যমে এখানে এসে বসেছে, তারা সেই নির্বাচনটা, গণভোট যদি অবৈধ হয় তাহলে তাদের সেই নির্বাচনটা আসলে বৈধ থাকে না, নির্বাচনের কোনো সার্থকতা আসলে থাকে না। তারা যদি ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, তারা যদি স্বৈরাচার হয়ে উঠতে চায়, তাহলে তাদের পতনও ঠিক শেখ হাসিনার মতোই হবে। আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আমাদের করণীয় আসলে, আমি বলবো যে মেয়েদের করণীয় আসলে অনেক কিছুই আছে। আমরা আবারও রাজপথে নামতে পারি, কিন্তু আসলে আমি চাই না যে যতগুলো মেয়েকে আমরা হারিয়েছি, যতগুলো মেয়ে জুলাই গণ অভ্যুত্থানে গিয়ে রক্ত দিয়েছে, আবার ততগুলো মেয়ের রাজপথে নেমে তাদের হচ্ছে জীবন থেকে মূল্যবান সময় বা মূল্যবান তাদের জীবনের মূল্য দিয়ে হচ্ছে এই গণভোটের রায় বাস্তবায়িত হচ্ছে না কেন, জীবনের মূল্য দিয়ে তার অধিকার আদায় করতে হয়, এটা আমি আর চাচ্ছি না। জুলাই গণ অভ্যুত্থানের পরে গণভোটের যেই আদেশটা আছে, সে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন এবং এই বিষয়গুলোতে জুলাই কন্যাদের অবদান এবং করণীয়, আমি প্রথমে একটু অবদানের দিকে না যাই, কারণ জুলাই কন্যাদের অবদান আসলে আপনাদেরকে মানে আজকে এই অনুষ্ঠানের মধ্যে আপনারা সামনে সাংবাদিক ভাইরা বসে আছেন, গেস্ট হিসেবে যারা বসে আছে বা গেস্টের চেয়ারে যারা বসে আছে, তাদের মধ্যে 6 জন পুরুষ এবং 4 জন নারী বসে আছি আমরা। তো এই যে জুলাই কন্যারা ধীরে ধীরে আসলে হারিয়ে যাচ্ছে, জুলাই কন্যাদের করণীয় বা জুলাই কন্যাদের অবদান সম্পর্কে তো আসলে কোনো কিছু আলাদা করে বলতে হবে না। এই যে আমরা আমাদের যা করণীয়, আমাদের যে অধিকারগুলো আদায় করার জন্য আমরা লড়াই করব, ওই লড়াইটা আমরা কিভাবে করব? প্রত্যেকটা জায়গা থেকে জুলাই কন্যাদেরকে আস্তে আস্তে সরে যেতে হচ্ছে, তাদেরকে সরিয়ে দেয়া হচ্ছে। কেন তাদেরকে সরিয়ে দেয়া হচ্ছে তার পেছনে যদি আমি একটু কথাবার্তা বলি, যে জুলাই কন্যারা আসলে এই যে তাদের করণীয়, এই যে আমাদের একটা অধিকার, আমরা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিলাম, জুলাই গণ অভ্যুত্থানে শুধু আমি না, আমি বলবো যে আমি ছোট্ট একটা মানুষ ছিলাম বা একটা ছোট্ট স্টেক ছিলাম, আমার বাইরেও আমি দেখেছি যে বামপন্থী, ডানপন্থী আরও অনেক মেয়েরা ছিল, সব মেয়েরা সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে। তো এই মেয়েরা আসলে গণ অভ্যুত্থানের পরে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে? এই হারিয়ে যাওয়ার পেছনে অন্যতম একটা কারণ কিন্তু আমি বলবো যে আমাদের সাইবার বুলিং, এবং অনেক ক্ষেত্রে আমাদের যেই সাংবাদিক ভাইরা থাকেন, সাংবাদিক ভাইরাও এক্ষেত্রে অনেকাংশে দায়ী। দেখা যায় যে তারা এমন একটা মানে চটকদার ট্যাগলাইন দিয়ে বা এমন একটা ক্লিকবেট ট্যাগলাইন দিয়ে আমাদের একটা ভিডিও ধারণ করে বা একটা ছবি ধারণ করে বা ছোট একটা রিলস ধারণ করে তারা হচ্ছে তাদের মন গড়া একটা ক্লিকবেটেবল ট্যাগলাইন দিচ্ছেন, ক্লিকেবল ট্যাগলাইন দিচ্ছেন, যে ট্যাগলাইন দেখে আপনার নিউজটা অনেক মানুষ দেখছে, আপনার চ্যানেলের ভিউজ বাড়ছে, আপনার লাখ লাখ টাকা হচ্ছে মনিটাইজেশন থেকে আর্ন হচ্ছে। কিন্তু আপনি তো একটা, যেই মেয়েটা তার অধিকার আদায়ের জন্য কথা বলছে, যে মেয়েটা তার লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তার ক্ষতি করে দিচ্ছেন। আপনাদের এই ট্যাগগুলোর জন্য বা আপনাদের এই রিলসগুলোর জন্য, আপনাদের এই ভিউ বাড়ানোর এই ব্যবসার জন্য মেয়েদের আসলে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। অনেক মেয়ে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। আমাদের বাংলাদেশের মানুষের মন মানসিকতা তো আসলে ভালো না, মানে যেখানে যায় মেয়েদেরকে একটু না খোঁচালেই নয়। এই যে আস্তে আস্তে মেয়েদেরকে সাইবার বুলিং করা হচ্ছে, এই যে আস্তে আস্তে আপনারাও এর পিছনে দায়ী, মজো সাংবাদিকরাও এর পেছনে দায়ী আমি বলবো, কিছু কিছু মজো সাংবাদিকরা, এবং এর পেছনে বাংলাদেশের মানুষের যে মানসিকতা, সেই মানসিকতাও দেয়, এবং রাজনৈতিক দলগুলো এর পেছনে দেয়। দেখা যাচ্ছে যে আমি একটা মানুষ, আমাকে শিবিরের বটবাহিনী যেভাবে অনলাইনে আক্রমণ করছে, আমাকে ছাত্রদলের বটবাহিনী ঠিক একইভাবে আক্রমণ করছে। এগুলো নিয়ে আমরা যখন কথা বলি, আমরা যখন আমাদের সংশ্লিষ্ট যারা ভাই ব্রাদার আছে শিবিরের, ছাত্রদলে, তাদের সাথে যখন কথা বলি, দেখা যায় যে মানে এক একটা দলের একজন আরেকজনের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। এরা বলছে যে আমরা তো আগে শুরু করিনি ট্যাগিং, তারা শুরু করেছে, তাই আমাদের বটবাহিনীকে সক্রিয় হতে হচ্ছে। তো এই যে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য লড়াই করেছি, অধিকারটা দ্রুত বাস্তবায়িত হোক, এবং অধিকার বাস্তবায়নে আমার মনে হয় শুধু মেয়েরা না, যারা আছে আমরা সমষ্টিগতভাবে সবাই একসাথে কাজ করি। ধন্যবাদ।